আলাইকুম এসএসসি 27 এর 28 ব্যাচ। আজকে আমরা লাইভে আসার একমাত্র কারণ হচ্ছে তোমাদের কি বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেব আজকে। তোমরা অনেক দিন থেকে বলতেছো যে বাংলা দ্বিতীয় পত্র স্যার ক্লাস দেন, তো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রই দিব। তো আমরা লাইভটা নিব আজকে 27 এর 28 ব্যাচের জন্য। তোমরা যারা যারা এখনো আসো নাই আমাদের লাইভে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও যেন আমাদের এই লাইভটাকে মিস না করে। তোমাদের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক গ্রুপ বলো, সবগুলো গ্রুপে তোমরা কি শেয়ার করে দাও এই ভিডিওটা যেন সবাই দেখতে পারে এই ভিডিওটা। আমরা কিছুক্ষণ ওয়েট করি যেন তোমরা সবাই আমাদের লাইভে অ্যাড হতে পারো। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের পুরো লাইভ ক্লাসটা জুড়ে তোমরা থাকবা, সেই কথাটা দাও আমাদের। তোমরা সবাই কেমন আছো সেটা আমাদের কমেন্টে বলো। তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও এই লাইভটা। আজকের এই লাইভ ক্লাসে আমরা শিখবো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ, এই তিনটা পরিচ্ছেদ একটা এ টু জেড কভার করে দেবো। তো এই ক্লাসটা যেন কারো মিস না হয় তার জন্য সবাইকে মেনশন করো তাড়াতাড়ি এবং তোমরা তোমাদেরকে শেয়ার করো তাড়াতাড়ি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের থাম্বনেইলে দেয়া আছে যে হচ্ছে এসএসসি 27 এর 28 লাইভ ক্লাস বাংলা দ্বিতীয় পত্র। এখন আমরা দেখি প্রথমে কি করা আছে, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 1, তার নাম হচ্ছে কি ভাষা ও বাংলা ভাষা। পরিচ্ছেদ 1 এর নাম ভাষা ও বাংলা ভাষা। আমরা পরিচ্ছেদ 1 দিয়ে শুরু করি। তো পরিচ্ছেদ 1 এর কি ভাষা, ভাষার ইংলিশ কি ল্যাঙ্গুয়েজ, সবাই জানে প্রাইমারি থেকে শিখেছি ভাষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাষা কাকে বলে এটাও শিখছি। তবু আমরা শিখি আবার ভাষার সংজ্ঞা আমরা দিয়েছি গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক ইত্যাদি বাকযন্ত্রের সাহায্যে মানুষ যে ধ্বনি তৈরি করে এবং যার মাধ্যমে মনের ভাব আদান প্রদান করে তাকে ভাষা বলে। তাহলে ভাষা কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে মানুষ যে মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় ভাষা। এখন আর পিছনে যে মনিটরটা আছে তোমরা যদি আমাদের কি স্লাইডটা না দেখতে পারো তাহলে আমাদের ইনবক্স করিও, তাহলে আমরা কি আমাদের স্লাইডটা দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে এরপর কি ভাষা, ভাষার প্রকাশ মাধ্যম নাকি ভাষা শুধু মুখে বলে নাকি? ভাষার প্রকাশ মাধ্যম হচ্ছে ভাষা শুধু মুখে বলা বা কানে শোনার বিষয় নয়, সভ্যতার অগ্রগতির সাথে সাথে এটি লেখা ও ছাপার মাধ্যমে চোখে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। তাহলে কি ভাষা শুধু মুখের ভাষার কথা নয়, মুখে যে কথা বলবে এটা নয়, এটা কি হবে লেখা ও ছাপার মাধ্যমে চোখে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। দৃষ্টিহীনদের জন্য কি ব্রেইল ভাষা আছে। তার দৃষ্টিহীনদের জন্য কোন ভাষা আছে? ব্রেইল ভাষা। হাত দিয়ে অনুভব করে। তাহলে ব্রেইল ভাষা কিভাবে অনুভব করে? হাত দিয়ে অনুভব করে। এরপর কি আছে? বাক শক্তিহীন, এদের জন্য আছে ইশারা ভাষা। তাহলে ভাষা শুধু মুখে বলার নয়, সেটা হচ্ছে কি দৃষ্টিহীন যারা তাদের ব্রেইল ভাষা হাত দিয়ে অনুভব করবে এবং যারা বাক শক্তি কথা বলতে পারে তাদের ইশারার মাধ্যমে কি এই ভাষাটা প্রকাশ করবে। এরপরে কি আছে? তোমরা দেখো যে সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা। তোমরা যে সাউন্ডটা ক্লিয়ার না আসে সেটা আমাদের কমেন্টে বলো, আমরা কি সাউন্ডটা কি সলভ করার চেষ্টা করব। তোমরা কি আমাদের পিছনে যে বোর্ডটা আছে সেটা দেখতে পাচ্ছো কিনা সেটা একটু কমেন্টে বলো। কোনো প্রবলেম হলে বলো, আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, যেহেতু কোনো সমস্যা নেই তাই আমরা শুরু করি। তাহলে এরপরে কি আছে? বিশ্বের প্রধান প্রধান ভাষাগুলো কি? আমরা দেখলাম ভাষা। তা ভাষা তো অনেক প্রকার হয়, প্রত্যেকটা রাষ্ট্রে আলাদা আলাদা ভাষা ইউজ করা হয়। তো বিশ্বের যে প্রধান ভাষাগুলো আছে সেগুলো কি? পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে। পৃথিবী একটা দুইটা বা 100-200 ভাষা নয়, পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে। এর মধ্যে কি আছে? অন্যতম হলো চীনা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, আরবি, বাংলা, পর্তুগিজ ইত্যাদি। তার মানে অনেকগুলো যে ভাষা আছে এর মাঝে কি কিছু কি ইম্পর্টেন্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ যে ভাষাগুলো আছে অন্যতম চীনা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, আরবি, বাংলা, পর্তুগিজ ইত্যাদি। আমি যে ভাষার কথা বলছি যেটা কি বাংলা ভাষার কথা বলছি। এর পরের স্লাইডে যদি আমরা দেখি তাহলে কি আছে? বাংলা
বাংলা ভাষা, এতক্ষণ আমরা কি বললাম ভাষা, তো এখন আমি যে ভাষায় কথা বলছি বাংলা ভাষা, এই বাংলা ভাষাটা আমরা দেখি বাংলা ভাষা কি হচ্ছে, বাংলা ভাষা মানে কি ইংলিশ কি বাংলা ল্যাঙ্গুয়েজ। তো জনসংখ্যা ও অবস্থান, তো বাংলা ভাষার যে জনসংখ্যা আছে বা অবস্থানটা আছে এটা আমরা দেখব এখন, যে বিশ্বে প্রায় 30 কোটি মানুষের ভাষা বাংলা। তো আমি বাংলা ভাষায় কথা বলছি, কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? 30 কোটি। 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশে এর মাঝে 16 কোটি, আর বাংলাদেশের মানুষ কত 20 কোটি বা 16 কোটি এরকম। তো বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষ কি বাংলা ভাষায় কথা বলে। এরপর কি আছে, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, তাই ভারতের যে পশ্চিমবঙ্গ আছে এটা আমাদের কি যে পার্শ্ববর্তী দেশ, তো ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এরপরে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ অন্যান্য দেশে আরো 4 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে বাংলাদেশে মোট বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ, বাংলাদেশে 16 কোটি, তারপর আছে পশ্চিমবঙ্গে 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহার অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেগুলো কি 4 কোটি। এই মোট 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে শুধু। তাহলে তোমরা বুঝতে পারতেছো কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের কমেন্টে বলো, আমাকে বলে দেবো, সমস্যা নাই। তো এরপরের স্লাইডে আমাদের কি আছে, এরপর আছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে কি আমরা দেখলাম বাংলা ভাষা 30 কোটি মানুষ কথা বলে, তাহলে কি মাতৃভাষা হিসেবে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। তাই বাংলা ভাষা শেষ ভাষা নয়, এই 6ষ্ঠ বৃহত্তম ভাষা, মানে সব থেকে বড় 6ষ্ঠতম হয়েছে বাংলা ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, তাহলে কি বাংলা এই ভাষাটা এটা কি আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বিবেচিত। এর পাশে কি ভাষা এবং পরিবার, ভাষা একটা পরিবার আছে, ভাষা কোথা থেকে এসেছে এই পরিবারটা আমরা দেখব এখন। এটাকে ভাষা পরিবার কি পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয় ইত্যাদি পরিবারে ভাগ করা হয়। তাহলে এই যে ভাষাতে পরিবার আছে, ভাষাগুলো কি কয়েকটা ভাগে ভাগ করা হয়, দেখি ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয় ইত্যাদি পরিবারে ভাগ করা হয়। এখন ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, তাহলে ভাষা কোন পরিবারের সদস্য আমরা জিজ্ঞেস করতে পারি, ভাষা কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। আমাদের এমসিকিউ আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ভাষা কোন পরিবারের সদস্য, আমরা বলবো ইন্দো ইউরোপীয়। এরপর আছে নিকটতম আত্মীয় সম্পর্ক, তাহলে ভাষার যে নিকটতম একটা আত্মীয় সেই সম্পর্কটা কি আমরা এখন দেখব। বাংলা সবচেয়ে নিকটতম আত্মীয় হলো অহমীয়া, উড়িয়া। এটা এমসিকিউ সবথেকে ইম্পর্টেন্ট, যে বাংলার সবচেয়ে নিকটতম আত্মীয় কি। তা আমরা দেখলাম যে হচ্ছে ভাষা পরিবারের সদস্য কোনটি ইন্দো ইউরোপীয়, আবার নিকটতম আত্মীয় হচ্ছে অহমীয়া ও উড়িয়া। আমরা কিছুক্ষণ পরে এই যে পরিচ্ছেদ 1টা যে পড়তেছি এর কি আমরা কি এমসিকিউ সলভ করব, দেখবা যে কেমন পারো তোমরা, সেটাই আমরা দেখবো, যে এই ক্লাসে আমরা তোমরা কেমন বুঝলা সেটা আমরা দেখবো, একটু পরে এমসিকিউ আসবে আমাদের স্লাইডে। তাহলে আমাদের কি বুঝলাম, নিকটতম ভাষার নিকটতম আত্মীয় অহমীয়া ও উড়িয়া। এরপরে আমরা দেখব পরের স্লাইডে কি আছে, এরপরে এছাড়াও ক্লাসিক্যাল ভাষা সংস্কৃত এবং পালির সাথে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে কি শুধু সংস্কৃত ভাষা, ক্লাসিক্যাল ভাষার দিক থেকে সংস্কৃত এবং পালির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাংলা ভাষায়। শুধু অহমীয়া এবং উড়িয়া আত্মীয় ঠিক আছে, কিন্তু সংস্কৃত এবং পালির কি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এরপর আছে বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস। তাই আমরা এতক্ষণ কি বললাম, ভাষা পড়ছি, বাংলা ভাষা পড়ছি, আত্মীয়টা পড়ছি, নিকটতম আত্মীয় পড়ছি। এখন আছে আমাদের বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস, বাংলা ভাষা কোথা থেকে এসেছে এর ইতিহাসটা কি সেটা আমরা দেখব এখন। তো বিবর্তনের ধারাটা আছে বা ক্রম বিকাশটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয়, আর্য প্রাকৃত বাংলা। তাহলে কোথা থেকে আসছে, ইন্দো ইউরোপীয় থেকে, ইন্দো ইরানীয়, তারপর ভারতীয়, আর্য প্রাকৃত বাংলা থেকে। এরপরে আমরা দেখি কি আছে, এখন উৎস এবং প্রাচীনতম যে নিদর্শনটা আছে, তা উৎসটা কই, বাংলা ভাষার উৎস কি বা প্রাচীনতম যে নিদর্শন এইটা কি, এখন আমরা দেখি যে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়। এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসতে পারে, যে হচ্ছে কোথা থেকে বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়, বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয় আমরা দেখি, যে 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। তাহলে বাংলা ভাষার জন্ম কোথা থেকে এসে, পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। এরপরে কি আছে, যে হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। তো বাংলা ভাষার লিখিত রূপ আদি নিদর্শনের নাম কি, চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করছে,
সেটা তোমরা কমেন্টে বলো, দেখি কেমন করো তোমরা। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেছে বা কত বছর আগে, সেটা তোমরা কমেন্টে বলো, দেখি কেমন করো। এই সময়ের মধ্যে বলি, তোমরা যারা লাইভটা দেখতেছো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও এখনই, যেন এই লাইভটা সবাই দেখতে পারে, শুধু তুমি না, তোমার পুরো ফ্রেন্ড সবাই মিলে এই লাইভটা ক্লাস করবে। কারণ এই লাইভটা আমাদের পেইড বেসেন না, এটা সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। এই ফ্রি ক্লাসটা যেন কেউ মিস না করে, সেই সুযোগটা সবাইকে করে দাও। তুমি শেয়ার করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সব থেকেই দেখো। তারপরে ইউটিউব আছে, আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, শেয়ার করো। তাহলে তোমরা যারা বলছো যে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ, চর্যাপদ আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। তোমরা সেটা এটা বলছো যারা, তারা সম্পূর্ণ ঠিক, এবং যারা বলো নাই তারা, যারা মনে মনে ভাবছো তারা ঠিক। এরপরে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই বলবা। তো এরপর কি আছে? উপভাষা, ডায়ালেক্ট। উপভাষা কি? আমি যে কথা বলতেছি এটা হচ্ছে আমার কি আঞ্চলিক ভাষা, তোমরা তোমাদের আঞ্চলিক ভাষা কথা। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা ভাষায় কথা বলা হয়। তোমরা যদি দেখো চাঁপাইনবাবগঞ্জে আলাদা ভাষা, সিলেটে আলাদা ভাষা, এরপর যদি আমাদের চিটাগাঙ্গে দেখো আলাদা ভাষা। আমি রংপুরে, আমাদের কি ব্রাঞ্চটা কোথায়? রংপুরে, এই রংপুরের ভাষা আলাদা। আমি কি কোথাকার কথা বলছি? রংপুরের ভাষা কথা বলছি। আমি কি, আমার আঞ্চলিক ভাষা কি? রংপুরের ভাষা। আমার যে আঞ্চলিকতা, যে আঞ্চলিক যে ভাষাটা, এটাকে বলা হয় উপভাষা। মানে আঞ্চলিক ভাষাটাই উপভাষা। যেমন আমাদের আঞ্চলিক ভাষা মই তুই করে কথা বলা, এটা কিন্তু আমাদের উপভাষা। তাহলে নিজের অঞ্চল ভেদে উপভাষা চেঞ্জ হয়, প্রত্যেকটা অঞ্চল ভেদে উপভাষাগুলো কি আলাদা আলাদা হয়। আমাদের কি রংপুরের মানুষ আমরা, আমাদের রংপুরে একটা উপভাষার নাম আছে। তা আমাদের এই রংপুর যে আছি, এই রংপুরের উপভাষার নাম আরেকটা আছে, সেটা তোমার বলো দেখি। তোমার যারা রংপুরের আছে লাইভে, তোমার বলো যে রংপুরের লাইভ, রংপুরে যে আমাদের আছে যে উপভাষার নাম কি? রংপুরের উপভাষার নাম কি বলো দেখি। আমাদের এই রংপুরের উপভাষার নাম হচ্ছে কামরূপী। কেমন? কামরূপী। তাহলে কামরূপী ভাষা, রংপুরের উপভাষার নাম কামরূপী উপভাষা। এটা একটা এমসিকিউ আসতে পারে যে রংপুরের উপভাষার নাম কি। তারপরে দেখি আমরা উপভাষা, ডায়ালেক্ট। এর ইংলিশ শব্দ কি? ডায়ালেক্ট। যেটা বললাম এখনই, কালগত স্থানগত পার্থক্যের কারণে ভাষার যে আঞ্চলিক বৈশিষ্ট্য দেখা যায় তাকে উপভাষা বলে। মানে কি? কালগত বা স্থানভেদে যে পার্থক্যটা দেখা যায় ভাষার, এটাকে বলা হয় উপভাষা। এরপরের স্লাইডে দেখি আমরা বাংলা লিপি। তো আমরা এতক্ষণ অনেক কিছু বললাম, এখন দেখি বাংলা লিপি কি। বাংলা লিপি বা বাংলা স্ক্রিপ্ট, বাংলা লিপি বা এর ইংলিশ কি? বাংলা স্ক্রিপ্ট। তো এর উৎপত্তিটা কোথা থেকে এসেছে? উৎপত্তি, বাংলা লিপির উৎপত্তি কোথায় সেটা দেখি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত সালে? প্রায় 2500 বছর আগে। এটাই এমসিকিউ আসতে পারে, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। কারণ আমার যে বাংলা দ্বিতীয় পত্রে 43টা পরিচ্ছেদ আছে, শুধু এই যে পড়াগুলো গ্রামার পার্ট, এই 43টা পরিচ্ছেদ থেকে আমাদের এমসিকিউ আসবে 30টা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আমরা এখানে পড়াচ্ছি, এই পড়ানো এগুলো হলেই তোমাকে পরীক্ষা কেমন পাবো। প্রিটেস্ট বল, সামনে প্রিটেস্ট এক্সাম, তারপর টেস্ট এক্সাম আছে, তারপর এসএসসি এক্সাম আছে। তো এই এক্সামগুলোতে তোমরা ভালো করবা। আর যারা এসএসসি 28 বছর আছে, সামনে কিন্তু তোমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের জন্য এই যে এমসিকিউগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে আছে কি বললাম? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির জন্ম কত বছর আগে? প্রায় 2500 বছর আগে। এখানে বলা 2500 বছর আগে, প্রায় 2500 বছর, মানে ঠিক 2500 বছর না, প্রায় হবে আর কি, কম বেশি হতে পারে। তো আবার কি এই ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ, তাহলে কি 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয়। তাহলে কুটিল লিপি কি? ব্রাহ্মী লিপির পরবর্তী নাম কুটিল লিপি। সেটা কবে আসে? কুটিল লিপি নামটা কখন হয়? 10ম শতকে। এখানে বলা আছে যে পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয়। বাংলা লিপি মূলত এই কুটিল লিপির বিবর্তিত রূপ। তাই বাংলা, যে আমরা কোন ভাষায় কথা বাংলা, বাংলা লিপি, তা বাংলা লিপি কোথাকার বিবর্তিত রূপ? এই কুটিল লিপির বিবর্তিত রূপ বাংলা লিপি। বুঝতে পারছো? যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে বলো, আমরা সলভ করে দেব, সমস্যা নেই। এরপর আমরা দেখবো এখন পরের স্লাইডে কি আছে, বর্ণের সংখ্যা। আমরা যে 1 2 3 শেষের শ্রেণীতে বা প্লে নার্সারি যারা পড়ছো, তখনই শেখা যায় যে বাংলা ভাষায় বর্ণমালা 50
আচ্ছা, আমাদের একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করছো, দেখলাম। তো এখানে কি আছে, বর্ণের সংখ্যা বাংলা লিপিতে মোট বর্ণ কয়টা? 50টা। স্বরবর্ণ কয়টা আছে? 11টা এবং ব্যঞ্জন বর্ণ আছে 39টা। এটা কি সবাই জানে? এটা কি পড়ানোর দরকার আছে? কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় কথা বই দিয়ে দিছে, এটা বললাম নাই যে স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এরপর আছে অন্যান্য ভাষার ব্যবহার। অহমিয়া, বড়ো, মণিপুরি ইত্যাদি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। এক সময়ে সংস্কৃত ও মৈথিলি ভাষাও এই লিপিতে লেখা হতো। তাহলে সংস্কৃত ও মৈথিলি ভাষা এই লিপিতে লেখা হতো। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ আছে, এটা সবাই জানে, কিন্তু দেওয়ার কারণ আছে। এখানে স্বরবর্ণ 11টি ঠিক আছে, কিন্তু এর কার বর্ণ 10টি, মৌলিক আবার 60টি। আমাদের যদি মৌলিক ভাষা বলি, মৌলিক ভাষা 37টি, ব্যঞ্জন বর্ণ 30টি, স্বরবর্ণ 10টি। এগুলো একটু কিছুক্ষণ পরে আসবে, তাহলে এগুলো পড়ার দরকার আছে। তাই এরপরে যে স্লাইড আছে, এরপরের স্লাইডে দেখি দাপ্তরিক ব্যবহার। তাই এই দাপ্তরিক ব্যবহারগুলো কি দেখি? দাপ্তরিক ব্যবহার বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার সরকারিভাবে বাধ্যতামূলক। তাহলে বাংলাদেশ মানে কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। তো বাংলা ভাষা কি দাপ্তরিক কাজে ব্যবহার করাই লাগবে, এটা বাধ্যতামূলক। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা কি? বাংলা। তাহলে অফিসিয়াল ভাষাটা কি? বাংলা। তোমরা যারা লাইভে আসো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমাদের লাইভটা শেয়ার করো। আমি আসি, দেখি। আচ্ছা, দেখেছি। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট করছো, দেখলাম যে তোমরা বলতেছো তখন থেকে যে কমেন্ট করো না, কমেন্ট করেন না স্যার, কমেন্ট দেখি আগে। তো আমরা কমেন্টে দেখি কে কি বলছো। তো সাউন্ড যে সমস্যা থাকে, তোমরা সাউন্ডের কথা বলতে পারো, যে সাউন্ড কেমন আসতেছে, যে নয়েজ আসতেছে নাকি, বা কেমন কি হয়েছে বলেন। কমেন্ট করো সবাই, কমেন্ট করে, আমি বলতেছি, কমেন্টের অ্যান্সার দিব, সমস্যা নাই। তাহিদুর রহমান সবুজ বলছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলছে ভালো, নয়েজ আসতেছে, তুমি এখন দেখো একটু যে নয়েজ আসতেছে কিনা সেটা একটু দেখো। ও, ফ্যানের সাউন্ড আছে, আমরা ফ্যানটা বন্ধ করে দিয়েছি, তাই আমি দেখো থামে গেছি আর কি, অবস্থা খারাপ। এরপর সে দেখতেছি স্যার, তোমার কমেন্ট করো, কমেন্ট করতেছি, সমস্যা নাই। আহমেদ তুহিন যে বলছো কোনো সমস্যা নেই। তোমরা যারা কমেন্ট দেখতেছো, মানে হচ্ছে আমাদের যদি এই স্লাইডটা না দেখা যায় তো সমস্যা নেই, আমরা কি এই স্লাইডটা আমাদের কি আমরা ইনবক্সে দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা যারা কমেন্ট করতেছো প্রত্যেকের ইনবক্সে আমাদের টিম গিয়ে তোমাদের কি এই স্লাইডটা দিয়ে দিবে। তো স্লাইডে সব কিছু বোঝানো আছে, সমস্যা নেই, শুধু আমাদের কথাটা শুনে তাহলেই হবে। তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডদের তাড়াতাড়ি মেনশন করে দাও, আমরা আছি। তাহলে আমরা দেখি এখন এর পরের টপিকে কি আছে। তো তোমরা অনেকেই দেখতেছো। আচ্ছা, এরপরে দেখি আমাদের এর পরের টপিকে আছে কি। তো তোমাদের বলে নেই যে আমাদের এখন টপিকটা দেখো, এসএসসি 27 এক্সাম ব্যাচ। তোমরা জানো যে আমরা এসএসসি 27 এক্সাম ব্যাচ দিয়েছি, তাহলে ফ্রি ক্লাস দিচ্ছি, ঠিক আছে। এসএসসি 27 এক্সাম ব্যাচ, এই কোর্সে কি কি থাকছে এটা তোমাদের কিন্তু পেইড কোর্স। এখানে থাকছে এটা এক্সাম ব্যাচ, এখানে এক্সাম হবে অনেক। তো এখানে থাকছে হচ্ছে 150টি এক্সাম, 150টি এর সলভ ক্লাস হবে, প্রতিটি এক্সামের সলভ শিট। এরপরে আপনাদের লাইভ ক্লাস থাকবে সকল সাবজেক্টের, যেমন বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, সব বিষয়ের জন্য এখানে ক্লাস থাকবে। রেকর্ডেড ক্লাসে সলভ শিট প্রদান, মানে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকবে এবং সলভ শিট দেওয়া হবে। এরপর আরো থাকছে এক্সাম অ্যানালাইসিস ও পারফরম্যান্স রিপোর্ট, সাবজেক্ট ওয়াইজ এক্সাম, অসীম সংখ্যক ক্লাস টেস্ট এক্সাম, সহজ গোছানো ফলাফল ভিত্তিক প্রস্তুতি, টপার স্টুডেন্টস এক্সাম নিয়ে পজিশন জেনে নাও, দুর্বলদের চিহ্নিত করে উন্নতি করার সুযোগ, সফলতার জন্য স্মার্ট প্রস্তুতি। তো এগুলো অনেক কিছু থাকছে।
তোমরা এখানে টপার যে বাংলাদেশের সবথেকে টপার যে স্টুডেন্টগুলো আছে এই স্টুডেন্টের সাথে কি তোমাদের কি কথা বলতে পারবা, কে কত মার্ক পেলো, তুমি তোমার পজিশন কত, তোমার পজিশনটা জানিয়ে নিতে পারবা। এই যে কোর্সটা আছে এখানে তোমার যে কোর্সে ভর্তি হচ্ছ না, এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, নাম্বারটি হচ্ছে 01853379993 লার্ন উইথ রাফি, এইটা নাম্বারে মেসেজ দিলে হয়ে যাবে। আমাদের কোর্স ফি 999 টাকা, তো তোমরা মেসেজ দিও, সমস্যা নেই। তো আমি পরে দেখি পরে কি আছে, দেখি কমেন্ট কি বলছো তোমরা। আচ্ছা যে কোনো সমস্যা হলে বলতে পারো, সমস্যা নেই, আমরা সলভ করে দিব। ওকে, যে কোনো সমস্যা হলে বলো, আমরা দেখছি, সমস্যা নেই। বলো। তোমাদের সমস্যা বলতে পারো, সমস্যা নেই। তো আমরা এর পরের টপিকে চলে যাই, যে এরপরে কি আছে দেখি। আমাদের পরের টপিক হচ্ছে পরিচ্ছেদ 2। তাহলে আমাদের কি পরিচ্ছেদ 1 শেষ, এখন আমাদের পরিচ্ছেদ 2 দেখব। পরিচ্ছেদ 2 কি আছে, মূল আলোচনাটা ব্যাকরণ সংজ্ঞা, ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলো আমরা দেখব এখন। তা ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ কি ডেফিনিশন, এর পার্থক্যটা কি আমরা এখন দেখি। ব্যাকরণ কি, ব্যাকরণ কি সেটা আমরা আগেই পড়েছি, যে শাস্ত্রে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় এবং ধ্বনি, শব্দ ও বাক্যের সাধারণ বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাধন হয়, তাই ব্যাকরণ। তাহলে ব্যাকরণ কি, যে শাস্ত্রে ভাষার স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় এবং ধ্বনি, শব্দ ও বাক্যের সাধারণ বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাধন হয়, এটাই ব্যাকরণ। ওকে, এরপরে টপিক দেখি বাংলা ব্যাকরণ কি। তাহলে আমরা এতক্ষণ কি দেখছি, ব্যাকরণ কি, এখন দেখো বাংলা ব্যাকরণ কি। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। তাহলে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। তাহলে ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা দেখব। এর পাশে বাংলা ব্যাকরণের ইতিহাস। তো কমেন্ট করছো যে ঢুকাইয়ে ইসলাম যে ব্যাকগ্রাউন্ড নয়েজ, তো আমরা সলভ করার চেষ্টা করতেছি। তার স্লাইড যদি আমাদের যে স্ক্রিনটা যদি দেখা না যায়, তো আমরা কি করব, আমাদের যে স্লাইডটা আছে সেটা তোমাকে ইনবক্সে দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে স্লাইডটা তুমি দেখতে পাবা যে স্লাইডে কি কি করানো আছে, প্রত্যেকটা টপিক তুমি বাসায় বসে দেখতে পারবা। তো এখন তুমি কি খাতা কলমটা নিয়ে বসো, তাহলে কি এগুলো কি কিছুটা নোট করে নিতে পারো, সমস্যা নেই। এরপর আজকে বাংলা ব্যাকরণের ইতিহাস, এর ইংলিশ কি হিস্টোরি অফ বাংলা গ্রামার। তো হিস্টোরি অফ বাংলা গ্রামার কি 1743 সাল পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। তাহলে কত সালে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়, 1743 সালে। এর লেখক কে ছিলেন, 1743 সালে যে প্রথম বাংলা ব্যাকরণটা প্রকাশিত হয়, এর লেখক ছিল ম্যানুয়েল দা আচমসাও। ম্যানুয়েল দা আচমসাও। তাহলে বাংলা ব্যাকরণ কয়েকবার তৈরি হয়েছে, এর মানে কি 1743 সালে পর্তুগিজ ভাষায়। এটা কোন ভাষায় হয়, সেটা পর্তুগিজ ভাষায়। এখানে এমসিকিউ আসে যে 1743 কত সালে, 1743 সালে কোন ভাষায়, এটা হচ্ছে পর্তুগিজ ভাষায়। তাই এখন আমরা এর পরের টপিকে দেখি। বাংলা ভাষা কয়েকবার আসছে, এবারে 1743 দেখলাম, এখন 1778 সাল। 1778 সালে নাথানিয়েল ব্রাসি হালেন কিন্তু ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। তাহলে 1743 সালে আছে পর্তুগিজ ভাষায় ম্যানুয়েল দা আচমসাও, এখন 1778 সালে নাথানিয়েল ব্রাসি হালেন আরেকবার পরিবর্তিত করেছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষায়। এর আগে ছিল বাংলা ভাষা একবার হয়নি, এর আগে ছিল কি পর্তুগিজ, এরপরে ইংরেজি, পরবর্তীতে বাংলা আসে। তা দেখবো আমরা যে ইংরেজি ভাষায় এর নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজি ভাষায় যে রচিত হয় এর নাম কি ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, প্রকাশিত হয়। এরপরে 1801 এবং 1826 সাল আছে। প্রথমে দেখলাম 1743 সাল,
1743 সাল, এরপরে দেখলাম 1778 সাল, এরপরে দেখলাম 1801 ও 1803 সাল। তা 1826 সাল, তাহলে 1801 এবং 1826 সালে কি হয়েছে দেখি আমরা, যে উইলিয়াম ক্যারি 1801 সালে এবং রামমোহন রায় 1826 সালে ইংরেজি ভাষায় উল্লেখযোগ্য ব্যাকরণ বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে বাংলা ব্যাকরণ কত সালে রচনা করেন? উইলিয়াম ক্যারি 1801 সালে এবং রাজা রামমোহন রায় 1826 সালে রচনা করেন। 1833 সালে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয়, যা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় প্রথম রচিত কি? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এটা কত সালে? 1833 সালে। তাহলে 1833 সালে কত কি হয়? রাজা রামমোহন রায়ের কি গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয়। তাহলে প্রকাশিত সবথেকে বাংলা প্রথম যে প্রকাশিত ব্যাকরণটা তার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এরপর আছে ব্যাকরণের আলোচ্য বিষয়। তো এখন বাংলা ব্যাকরণ দেখলাম, এখন দেখো ব্যাকরণের আলোচ্য বিষয়টা কি? কোন ব্রাঞ্চেস অফ গ্রামার? ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। তাহলে আমাদের এমসিকিউ আছে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? তো ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। তাহলে আমরা জানি ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি দিয়ে কি তৈরি হয়? একটা শব্দ তৈরি হয়। শব্দ দিয়ে কি হয়? একটা কি ওয়ার্ড, বাক্য তৈরি হয়। এইভাবেই প্যারাগ্রাফ তৈরি হয়। তো ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, আর শব্দ দিয়ে গঠিত হয় বাক্য। এই সব কিছুর অর্থ নিয়ে ব্যাকরণে আলোচনা হয়। তাহলে ব্যাকরণে কি আলোচনা করা হয়? ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, ধ্বনি দিয়ে কি হয়? শব্দ তৈরি হয়, শব্দের সমষ্টি কি? বাক্য। এই যে কয়েকটি যে রীতিটা, এটা হচ্ছে আলোচনা বিষয়। তো ব্যাকরণের আলোচ্য বিষয় মূলত 4টি। তো ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? সবগুলোই ব্যাকরণের আলোচ্য বিষয়, ঠিক আছে, যে শব্দ, ধ্বনি, বর্ণ, বাক্য এগুলা। এখন এই যে কয়েকটা সবগুলোকে ভাগ করা হয় 4টি ভাগে। 4টি ভাগ কি? একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই যে ধ্বনিতত্ত্ব আছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, রূপতত্ত্বের অপর নাম আরেকটা আছে। রূপতত্ত্বের অপর নাম কি? বলো, কমেন্টে বলো তোমরা দেখি। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এর অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তাহলে কি? অর্থতত্ত্ব। এর অপর নাম হচ্ছে বাগর্ত তত্ত্ব। এটা এখানে দেয়া নাই, বললাম। তাহলে ব্যাকরণের আলোচনার বিষয় আছে 4টি ভাগে বিভক্ত করা হয়: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব বা বাগর্ত তত্ত্ব। তো এরপরে দেখি ধ্বনিতত্ত্ব। তো এই 4টা তত্ত্ব আছে, এখান থেকে কি ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্ব হচ্ছে ফোনোলজি, মানে ইংরেজি শব্দ। এর মূলত আলোচনার মূল আলোচনা আছে ধ্বনিতত্ত্ব, যেটা ধ্বনি নিয়ে আলোচনা করবে, স্বাভাবিক ব্যাপার। যেমন ধ্বনি এবং লিখিত ভাষার ক্ষেত্রে বর্ণমালা সংক্রান্ত আলোচনা। তাহলে কি ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয় কি? ধ্বনি এবং লিখিত ভাষার ক্ষেত্রে বর্ণমালা সংক্রান্ত আলোচনা। তো অন্যান্য আলোচ্য বিষয় আছে বাকযন্ত্র ও বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনের বৈশিষ্ট্য, ধ্বনি দল প্রভৃতি। তো এগুলো হচ্ছে তত্ত্ব যদি হয় তা কি শব্দ নিয়েই আলোচনা করবে, স্বাভাবিক ব্যাপার। দেখি শব্দ এবং শব্দের উপাদান নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব। বিশেষ গুরুত্ব পায় কি? শব্দ গঠন প্রক্রিয়া। আমাদের পরিচ্ছেদ একটা দেখবেন যে 43টা যে পরিচ্ছেদ আছে আমাদের লিখিতের উপর, এমসিকিউর উপর। তো এই 43টা একটা হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া। এই যে এর বিশেষ গুরুত্ব শব্দ গঠন প্রক্রিয়া। এর অন্তর্গত বিষয়সমূহ শব্দ গঠন প্রক্রিয়া আমাদের কি কি আছে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি, বা পদের আলোচনা। এই পদের যে আলোচনাগুলো আছে এইটাই হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে পরেরটা দেখি বাক্যতত্ত্ব। আমরা দেখলাম ধ্বনিতত্ত্ব দেখছি, শব্দতত্ত্ব দেখছি, এখন দেখব বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব কি? সিনট্যাক্স। মূল আলোচ্য বিষয় আছে বাক্য, বাক্যের নির্মাণ এবং এর গঠন প্রক্রিয়া। তাহলে বাক্যর আলোচ্য বিষয় কি কি? বাক্য আছে, বাক্যের নির্মাণ আছে, এর প্রক্রিয়াগুলো আছে। অন্যান্য আলোচ্য বিষয় আছে আরো, যে বাক্য ছাড়া আর কি আছে? বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বের হতে থাকে, বাক্য রূপান্তর, বাক্যের বাচ্য মুক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা এবং বাক্যের উপাদান, যতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার। তো আমাদের এখানে দু একটা যদি টাইপিং মিস্টেক হয় সেটা আমরা বলে দেবো, সমস্যা নেই। তো এগুলো কি এই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এগুলো ছিল। এর পরের স্লাইডে দেখি, তার আগে বলে নেই যে তোমরা যারা লাইভ ক্লাসটা করতেছো, যারা কমেন্ট করতেছো,
যদি আমরা না পড়তে পারি সে মন খারাপ করে নাই, আমার কারণ লাইভ ক্লাসটা আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। তোমাদের কমেন্ট করতে গেলে আমাদের কিছু সময় যায় কিছু, তো আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো, সমস্যা নেই। তোমাদের আরও পড়াশোনার চাপ, কারণ এসএসসি 27 28 জুন প্রি টেস্ট এক্সাম সামনে আছে, অর্ধবার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা, এসএসসি সব আমরা এগুলো নিয়ে আর কি বিজি তোমাদের তাই সময়টা আমরা নষ্ট করতে চাচ্ছি না। তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে তোমরা শেয়ার করো, মেনশন করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাঠিয়ে দাও, তো আমাদের সাথে থাকো। তো এরপরে আছে বাক্যতত্ত্ব শেষ, এরপর দেখো কি অর্থতত্ত্ব। আমি বলছি যে অর্থতত্ত্বের অপর নাম কি, অর্থতত্ত্বের অপর নাম বাক্যার্থতত্ত্ব। অর্থতত্ত্ব সেমান্টিক্স, এর ইংলিশ কি সেমান্টিক্স। এর মূল আলোচ্য বিষয়গুলো কি শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। তাহলে কি শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। একে বাক্যার্থতত্ত্ব বলা হয়, যেমন স্লাইডে লেখা আছে। তার অর্থতত্ত্বর শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, যে বাক্যের অর্থ নিয়ে যে আলোচনা করে তার নামে অর্থতত্ত্ব। এর পাশে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা। তো এর অন্তর্ভুক্ত যে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত কি বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা, শব্দ ও বর্গ, বাক্যের ব্যঞ্জনা। তাহলে এগুলা কি, এগুলা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখি কি আছে, ও আমাদের কোশ্চেন এসে গেছে। আমরা এতক্ষণে পড়ছি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ। এখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদ দেখছি, এমসিকিউ দিয়েছি, দেখি তোমরা কেমন পড়তে বুঝছো এই ক্লাসটা, সেটা আমরা এখন দেখবো। তো আমাদের প্রথম নাম্বার কোশ্চেন আছে কি ব্যাকরণ গ্রন্থে ভাষার বৈশিষ্ট্যগুলোকে কিভাবে সাজানো হয়ে থাকে। ব্যাকরণ গ্রন্থে ভাষার বৈশিষ্ট্যগুলোকে কিভাবে সাজানো থাকে, গল্পের আকারে, সূত্রের আকারে, কবিতার আকারে নাকি তালিকার আকারে? তোমরা এটা বলে দাও, তোমরা কমেন্ট করো যে এখানে কি হবে, ক হবে না খ হবে, গ হবে, খ হবে। এখানে কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে তোমরা লিখবা যে প্রশ্ন 1 বা 1A 1B 1C 1D বা অথবা 1 ক 1 খ 1 গ 1 খ এভাবে লিখবা। তোমরা 10 সেকেন্ড দেখি কমেন্ট করো। দশ সেকেন্ড পরে আমরা অ্যান্সারটা জানিয়ে দেবো, সমস্যা নেই। তোমরা কমেন্ট করো, দেখো কেমন পারছো আর কি। তাহলে আমরা দেখছি কি ব্যাকরণ গ্রন্থে ভাষার বৈশিষ্ট্যগুলোকে কিভাবে সাজানো থাকে সূত্রের আকারে, সূত্রের মাধ্যমে এই বাংলা ব্যাকরণটা কি সাজানো হয়ে থাকে। তোমরা যারা সূত্রের আকারে ভেবেছো বা কমেন্ট করেছো তাদেরকে ধন্যবাদ, তোমরা পেয়েছো। আমরা এখন দেখবো নেক্সট কোশ্চেনে, দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি হচ্ছে। আমরা একটু আগেই পড়ছি 1743 সালে প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণের লেখক কে ছিলেন, প্রথমেই বললাম 1743 সালে কোন ভাষায় প্রকাশিত হয় বলো দেখি। এখানে নাই, তাও আমি বলি যে হচ্ছে 1743 সালে কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়, একটু আগে আমি বলছি। এরপরে কে আবিষ্কার করে বা কে প্রকাশিত করে সেটা বলো। এইটা এই ক্লাসটা করো নাই, তাহলে তোমাকে একটু আগে ক্লাসটা টেনে দেখো যে এটা বোঝানো হয়েছে। এরপর কোশ্চেনটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কি। এটাও আমি কি 100% কমন, এটা কি এমসিকিউ পরীক্ষায় ইম্পর্টেন্ট, আমাদের সেই জন্যই এগুলো স্লাইডে দেওয়া আছে। এটা কি একটু আগে আমি বললাম যে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় এটা খাওয়া হবে। ভাষায় ক্ষুদ্রতম উপাদান কোনটি? আমি এখনই বললাম ভাষার ক্ষুদ্রতম উপাদান কি ধ্বনি, তাই না? ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? শব্দ, বাক্য, ধ্বনি, বর্ণ, অবশ্যই ধ্বনি। তাহলে যারা অ্যানসার দিচ্ছো তাদেরকে ধন্যবাদ, আর যারা অ্যানসার দেওয়ানি তারা অবশ্যই এরপরে যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করবা। এরপরে 5 নম্বর কোশ্চেন আমরা দেখব সাধারণ বাক্যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ভাবে বিভক্ত। সাধারণত ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ভাবে বিভক্ত দেখি, 4টি ভাগে বিভক্ত। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি ভাগে, আমরা একটু আগেই বললাম যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব বা বাগধারাতত্ত্ব। ওকে, এই 4টা তথ্য আমরা আগেই বলেছি। তোমরা যারা কমেন্ট করো নাই তাড়াতাড়ি কমেন্ট করো, সমস্যা নাই। এরপর আমরা 6 নম্বর কোশ্চেন দেখব বাকযন্ত্র। এখানে বাকযন্ত্রটা ভুল দেয়া আছে, তোমরা একটু বুঝে নিও যে এটা বাকযন্ত্র হবে। তো বাকযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া এবং ধ্বনিদল ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। আমি একটু আগে বলছি যে কোনটা কোন বিষয় আলোচ্য বিষয় সেটা বলে দিচ্ছি আমরা। তা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব কি হবে? অবশ্যই ধ্বনিতত্ত্ব।
যে ধ্বনি নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব। তাহলে এগুলো আছে বাকযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনিদল, ব্যাকরণের কোন অংশ হচ্ছে ধ্বনিতত্ত্বে। কোশ্চেন নাম্বার 7, বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ব্যাকরণের কোন তত্ত্বের অন্তর্ভুক্ত? আমরা একটু আগে বললাম বিশেষ্য সর্বনাম বিশেষণ এগুলা কি, কোন এই পদগুলো এগুলা কিসের অন্তর্ভুক্ত, কোন তত্ত্ব? রূপতত্ত্ব। তাহলে রূপতত্ত্বের অপর নাম কি? কমেন্টে বলো যে রূপতত্ত্বের অপর নাম কি। আমরা শিখেছি যে রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। কোশ্চেন নাম্বার 8, কারক বিশ্লেষণ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে? কারক বিশ্লেষণ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার কোন অংশে আলোচিত হয়ে থাকে? এটা হবে বাক্যতত্ত্বে। এই যে কোশ্চেন নাম্বার 9 বলা লাগবে আরো, একটু আগেই আমি ভালোভাবে বুঝাই দিলাম। অর্থতত্ত্বের অপর নাম কি? অর্থতত্ত্ব, এই যে বাংলা অর্থতত্ত্ব, এটা আমি কি বলেই দিয়েছি। তাহলে কি এগুলো সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া হয়েছে। অর্থতত্ত্বের অপর নাম বাংলা অর্থতত্ত্ব। কোশ্চেন নাম্বার 10, এটা আমাদের এই কোর্সের লাস্ট এমসিকিউ থাকবে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড় এবং বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা এগুলো হচ্ছে অর্থতত্ত্বের অপর আলোচ্য বিষয়। তাহলে এই যে কোশ্চেন আমরা 10টা কোশ্চেন প্র্যাকটিস করলাম, তো এগুলো কি সবথেকে ইম্পর্টেন্ট ছিল, সবগুলো ক্লাস দেখে নিবে। তো অর্থতত্ত্বের অপর নাম কি এখনই বললাম, সেটা হয় বাংলা অর্থতত্ত্ব। কমেন্ট করো সবাই, সমস্যা নেই, আমরা দেখতেছি। এরপর আছে পরিচ্ছেদ 3। আমাদের ইতিমধ্যে আমরা পরিচ্ছেদ 1 পরিচ্ছেদ 2 শেষ করে দিয়েছি। এখন আমরা দেখব পরিচ্ছেদ 3। পরিচ্ছেদ 3 এর নাম হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো বাংলা দ্বিতীয় পত্র, এটা এমসিকিউটা একটু হার্ডে হয়, কেননা 43টা পরিচ্ছেদ থেকে এমসিকিউ আসে মাত্র 30টা। তো প্রত্যেকটা একটা পরিচ্ছেদ থেকে একটা এমসিকিউ আসবে এটাও না। আমরা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো যদি পড়ো তুমি দেখবা যে 30-30ও পাইতে পারো। তো আমাদের কাজগুলো অবশ্যই করবা। তো আমাদের বাংলা ভাষার রীতি ও বিভাজনের মধ্যে কি বলছে? ভাষার প্রধান দুটি রীতি। তো ভাষার কয়টি রীতি প্রধান? দুইটি। ফারিয়া তাহসিন, ফারিয়া তাহসিনকে অসংখ্য ধন্যবাদ। ফারিয়া তাহসিন দেখলাম অনেকগুলো এমসিকিউ অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ। তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন সবাই করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের একটা কি পেড কোর্স আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রিতে আছে, এসএসসি 27 এক্সাম ব্যাচ ফ্রি গ্রুপ। এই ফ্রি গ্রুপে সবাই গ্রুপটা লিঙ্কটা শেয়ার করো। গ্রুপের যে যত মেম্বার আছে সবাই এই লাইভ ক্লাসটা করো, তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করো। আর এইভাবে আরো লাইভ ক্লাস দিব। তো আমাদের কি বাংলা ভাষার রীতি ও বিভাজন, আমরা বললাম কি ভাষার প্রধান কয়টি রীতি আছে? দুইটা। একটা আছে কথ্য রীতি, একটা লেখ্য রীতি, মানে কথা মুখের কথা, আর একটা লিখিত ভাষা। তবে বাংলা ভাষার প্রধান কয়টি রীতি? দুইটি, কথ্য ভাষা রীতি এবং লেখ্য ভাষা রীতি অবশ্যই। এরপরটা আমরা দেখব, ওকে সরি, এরপর আছে কথ্য ভাষা রীতির প্রকারভেদ। আমরা দেখলাম কথ্য এবং লেখ্য এই দুইটা রীতি আছে। এখন কথ্য ভাষা রীতির প্রকারভেদ থাকবে, এটা দেখো। আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা। আঞ্চলিক ভাষা আমি একটু আগে পড়ছি, প্রথম পড়ছি আঞ্চলিক যে ভাষাটা, অঞ্চল ভেদে বা স্থান ভেদে যে ভাষাটা, এটাকে বলে উপভাষা। আর রংপুরের উপভাষার নাম কামরূপী। অবশ্যই বলছি আঞ্চলিক কথ্য ভাষা, অঞ্চল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে, যেমন নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, সুন্দরবনের ভাষা আমি কি বলছি এটা উপভাষার উদাহরণ। বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী ইত্যাদি এই যে ভাষাগুলো বলছি কামরূপী, রংপুরের ভাষা। এরপর আছে মান্য বা পরিমিত কথ্য রীতি। শিক্ষিত নাগরিক জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা বা বেতার, টেলিভিশন, সংবাদ, আনুষ্ঠানিক বক্তব্যে ব্যবহৃত। তাহলে বলা যাবে যে মান্য বা পরিমিত, মান্য রীতির অপর নাম কি? পরিমিত কথ্য রীতি। পরিমিত কথ্য রীতির কোথায় ব্যবহৃত? বেতার, টেলিভিশন, সংবাদ ও আনুষ্ঠানিক বক্তব্যে ব্যবহৃত হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট। এরপরের টপিক আছে কি লেখ্য ভাষা রীতির প্রকারভেদ ও ইতিহাস। আমরা দেখলাম এতক্ষণ কথ্য ভাষা রীতি, এখন দেখবো কি লেখ্য ভাষা রীতির প্রকারভেদ ও ইতিহাস। তো আদি নিদর্শনটা কি? আদি নিদর্শন একটু আগে পড়ছি যে বাংলা ভাষা আদি নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ আবিষ্কার করেন বলছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী, এটা প্রায় 1000 বছর আগে, প্রায় 1000 বছর আগে হরপ্রসাদ শাস্ত্রী এই বাংলা ভাষার আদি নিদর্শন আবিষ্কৃত করেন। এটা হচ্ছে উনি এটা বলছে যে আদি নিদর্শন চর্যাপদ প্রায় 1000 বছর আগে কাব্য রচিত হয়েছে। ও এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে 1000 বছর আগে
হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাপদটা আবিষ্কার করেছে কোন রীতিতে, সেটা হবে কাব্য রীতিতে, মানে কবিতা রীতিতে। 19 শতক লেখ্য গদ্য রীতিতে সাধু রীতির প্রভাবশালী হয়ে ওঠে। এরপর 20 শতকে সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয় এবং পরবর্তী এটি প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি পায়। তাহলে এটা ছিল 19 শতক এবং 20 শতক। তো তোমরা আমাদের ক্লাসটা করতেছো, যারা করো নাই, যারা রেকর্ডেড ক্লাস দেখবা, লাইভটা একটু পরে দেখবা, তাদেরকেও বলি যে আজকে আমাদের একটা পেইড কোর্স, যেটা বললাম একটু আগে, যে হচ্ছে এসএসসি সবাই এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচ আজকে একটা এক্সাম হয়েছে, যা এক্সাম শুরু হয়ে গেছে আমাদের যে 150টি এক্সাম, এর বাইরেও আমরা কিছু এক্সাম নিব। এই আমরা এক্সাম রুটিনটা আমরা দিয়েছি আমাদের পেজে। তো আমাদের যে এক্সামটা হয়েছে আজকে এক্সাম ছিল হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের মডেল কোশ্চেনের এমসিকিউ 30 মার্কের। তো এমসিকিউ আমরা এই পরীক্ষাটা রাত 8:30-এ নিয়েছি, 8:30 থেকে 9টা পর্যন্ত এই নিয়েছি, আমরা লাইভ এসেছি 9:30-এ। তো তোমরা যারা বলতেছো, যে কমেন্ট করতেছো বা অনেকে আমাকে বলছো যে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের স্যার ইয়া হবে কখন, মানে রেজাল্ট দিবেন কখন, তা রেজাল্ট তো দেওয়া দরকার। রেজাল্টটা আমরা আজকে যেহেতু তোমার পরীক্ষা দিয়েছো, কালকে সকাল 8:30-এ আমরা রেজাল্টটা দিয়ে দিব। তো আজকে যারা পরীক্ষা দিয়েছে পেইড কোর্সে, তো কালকে সকাল 8:30-এই তোমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা। তো আমাদের নেক্সট পরীক্ষা আছে সেটা আমাদের গ্রুপে বলে দেওয়া হবে। আর যারা এখন আমাদের পেইড কোর্সে ভর্তি হওয়া নাই, তাড়াতাড়ি আমাকে ইনবক্স করো, তোমাদের পেইড কোর্সে ভর্তি করে নেওয়া হবে, সমস্যা নেই। তাহলে পয়েন্ট টপিকটা আমরা দেখে নেই। সাহিত্যিক ভাষারীতি সাধারণ ভাষারীতি থেকে আলাদা, কবিতা বা সাহিত্যের গদ্যে ব্যবহৃত হয়। তার সাহিত্যিক ভাষারীতি কোথায় ব্যবহৃত হয়? কবিতা বা সাহিত্যের গদ্যে ব্যবহৃত হয়। এখন আছে সাধুরীতি বনাম প্রমিত রীতি, মানে বৈশিষ্ট্যগুলো কি, সাধুরীতির বৈশিষ্ট্য কি এবং প্রমিত রীতির বৈশিষ্ট্য যেগুলো, এগুলো একটা আমরা ছকের মাধ্যমে আমরা দেখিয়ে নেবো যে এই দুইটার বৈশিষ্ট্যগুলো কি, পার্থক্যগুলো কি, সেটা আমরা দেখে নিই এখন। চলো, বৈশিষ্ট্য সাধুরীতি এবং চলিত, এই দুইটারে বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। ক্রিয়ারূপ, সাধুরীতির ক্রিয়ারূপ কেমন? দীর্ঘতর হয়, যেমন করিতেছে, করিয়াছে, করিল, করিতেছে, ফারিয়া কাজটি করিতেছে, এটা কি দীর্ঘতর, করিতেছে, এটা কি দীর্ঘতর হয়েছে না? এটা হচ্ছে সাধু ভাষায় সাধুরীতি। তাহলে সাধুরীতি করিতেছে, এটা কি ক্রিয়ারূপ, তাহলে সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘতর হয়। এখন প্রমিত রীতি বা চলিত, প্রমিত রীতির অপর নাম কি? চলিত রীতি, এটা কি হর্ষধর, মানে ছোট হয়, যেমন ফারিয়া কাজটি করছে বা করেছে, বা ফারিয়া কাজটি কি করলো, ক্লাস করছে, এটা। এরপর সর্বনাম পদ, এটা দেখলাম ক্রিয়াপদ, এখন দেখবো কি সর্বনাম পদ। সর্বনাম পদ থেকে হ বর্ণ যুক্ত থাকে, সর্বনাম পদে সাধুরীতিতে হ বর্ণ যুক্ত থাকে। তাহারা, ইহাদের, যাহা, তাহারা কাজটি করছে, হা, হ যে বর্ণটা আছে এটা কি সর্বনাম পদ, দীর্ঘতর হয়েছে। প্রমিতরীতে হর্ষধর, যেমন তারা, তারা কাজটি করছে, তারা লাইভ ক্লাসটি দেখছে, তারা লাইভ ক্লাস করছে, তাহলে এইটা কি প্রমিতরীতি। এর পাশে অনুসর্গ, এটা ক্রিয়ারূপ, সর্বনাম, অনুসর্গ। অনুসর্গ কি হয়? সাধুরীতিতে দীর্ঘরূপ হয়, আর হচ্ছে প্রমিতরীতে হর্ষধর হয়, যেমন থেকে, হতে, সঙ্গে। এরপর শব্দ ব্যবহার, আমরা দেখলাম শব্দ ব্যবহার কি সাধুরীতি তৎসম ও সাধিত শব্দের প্রাধান্য থাকে। সাধুরীতিতে শব্দের ব্যবহার কিসের প্রাধান্য থাকে? তৎসম ও সাধিত শব্দের, এবং প্রমিত রীতিতে তদ্ভব তৎসম উভয় শব্দের প্রয়োজন বসে। যে শব্দের যখন প্রয়োজন সেইটা হচ্ছে কি প্রমিত রীতিতে বসে। এর পাশে কর্ত শব্দের রূপ, বর্জিত রূপ ব্যবহৃত হয় না, মানে যেটা কথা বলা যাবে না সেটা ব্যবহৃত হয় না, এবং কথ্য রীতির বহু শব্দ বর্জন করে প্রমিত রূপ লেখা হয়, যেমন ধুলো না লিখে ধুলা, মানে ধুলো লিখবো না, এটা না লিখে ধুলা লেখা হয়, এটা হচ্ছে প্রমিত রীতির উদাহরণ। তাহলে আমাদের কি এমসিকিউ পার্টটা চলে আসলো। আমরা এর আগেও পার্ট 2 একের এগুলো এমসিকিউ আমরা প্র্যাকটিস করছি, আবারও দেখলাম এমসিকিউ চলে এসেছে, আমরা আরো কয়েকটা এমসিকিউ সলভ করব। তোমরা যারা লাইভ ক্লাসে দেখছো, আবারও আগের মতোই দেখবা যে একের ক হলে ক, খ, গ, ঘ, যেটাই হবে সেটাই তোমরা কমেন্টে বলবে। তোমরা যারা ফ্রেন্ডদের মেনশন করো না এখনো করো, কারণ আরো একটু লাইভ ক্লাসটা আছে। ফারিয়া তাহসিন, তুমি দেখলাম যে কোশ্চেন করছো তোমার বাবার আইডি থেকে, যেহেতু বলছো
দেখলাম তোমার কিছু সমস্যা আছে, তোমার হচ্ছে বাসায় প্রবলেম বা বাসার যে টিচার আছে বা আরো অন্যান্য ক্লাস আছে, তো তুমি ক্লাসে যেতে পারো, সমস্যা নেই। তোমার হচ্ছে রেকর্ডে থাকবে এই লাইভ ক্লাসটা, কিছুক্ষণ পর ফ্রি হবা রাতে, তখন তুমি এই লাইভ ক্লাসটা দেখে নিতে পারো, সমস্যা নেই। তো এরপরে যে আমাদের যে এমসিকিউ পার্টটা, যে বাংলা ভাষার রীতি ও বিভাজন পরিচ্ছেদ 3 এর এমসিকিউ কি? প্রথম নাম্বার এমসিকিউ, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? এটি কোন রীতিতে রচিত? বলছি, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। এটা কাব্য রীতিতে রচিত। এমসিকিউ বলছিলাম আমরা, এটা হবে কি? খ নাম্বার। দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে, চর্যাপদ এবং কাব্য রীতি। দ্বিতীয় নাম্বার কোশ্চেন, বাংলাদেশের রংপুর অঞ্চলে প্রধানত কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? আমি এই লাইভ ক্লাসটা শুরুর আগেই বলেছি যে আমি যে ভাষায় কথা বলতেছি এটা রংপুরের আঞ্চলিক ভাষা। এই রংপুরের যে আঞ্চলিক ভাষাটা আছে এর উপভাষা, আঞ্চলিক ভাষা বলে উপভাষা, আর রংপুরের উপভাষার নাম কামরূপী। এটা আমি আগেই বলেছি। তো দেখি কি আছে আছে, অবশ্যই কামরূপী আছে, গ হবে। যারা গ বলেছো তাদের অবশ্যই ঠিক হয়েছে। এরপর আছে সাধুরীতির প্রধান বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতি এবং পরিমিত রীতি বা চলিত রীতি, এখনই আমরা বৈশিষ্ট্য দেখেছি। তো এই বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘতর এবং সর্বনামে হ বর্ণযুক্ত থাকে, সেটা আমরা আগে করেছি। এর নামে এরপর আছে কি 4 নাম্বার, বেতার টেলিভিশন সংবাদ উপস্থাপন ও আনুষ্ঠানিক সভায় বাংলা ভাষায় কোন রূপটি ব্যবহৃত হয়? মান্য বা পরিমিত কথ্যরীতি মনে হয়। দেখি, ঠিক, মান্য বা পরিমিত কথ্যরীতি। এরপরে লাস্ট কোশ্চেন 5 নম্বরে আমরা একটু আগেই পড়ছি যে ধুলা না ব্যবহৃত ধুলো হয়, ধুলো না হয় ধুলা হয়। এটাই আসছে যে পরিমিত রীতিতে নিচের কোন শব্দগুচ্ছের ব্যবহার ঠিক? ধুলো তুলো মূলো, ধুলা তুলা মূলো। তাহলে ধুলো তুলা মূলো, তাহলে আমরা একটু আগেই পড়ছি যে কি হবে এটা? খ নাম্বার, ধুলা তুলা মূলা। ধুলো হয় না, ধুলো না হয় ধুলা হয়, এটা আমরা বইয়ে দেখছি, এটাই পড়ছি। তাহলে আমাদের এই লাইভ ক্লাসটা তোমরা যারা যারা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখি এরপর কি আছে, আবারও চলে এসেছে, এটা একটু আগেই বলছি আমি, এসএসসি সাথে এক্সাম ব্যাচ। এই কোর্সে থাকছে 150টি এক্সাম এবং 150টি সলভ ক্লাস। যারা এখন কোর্সে ভর্তি হয় নাই তাড়াতাড়ি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করো। লার্ন উইথ রাফির হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেটা হচ্ছে 018-533-47993। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তোমাদের দেওয়া হবে, সব কিছু বুঝাই দেওয়া হবে। আর আজকের যে এই ক্লাস স্লাইড, আজকের ক্লাস শেষ, তাই আজকের এই ক্লাস স্লাইডটা তোমাদের ইনবক্সে দেওয়া হবে। যারা কমেন্ট করছো অবশ্যই দেওয়া হবে। আর যাদের এই স্লাইডটা লাগবে তারা ইনবক্সে আমাকে বা কমেন্টে বলো, সেই স্লাইডটা ইনবক্স করেন, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। তাহলে এই কোর্সটা অবশ্যই তোমরা ভর্তি হবা। আমাদের এরকম আরো লাইভ ক্লাস দেওয়া হবে। আমাদের যদি কোনো সব প্রবলেম থেকে